মাসুরা রে বাপরা, একটা ডাক দাও বেটা। মাসুদ রে, ও মাসুদ, একটা ডাক দাও বাপ। বাপরা, তোমরা যাও, তোমরা যাও। মাসুদ রানা আমার ছোট ভাই, সে সুদানে গিয়েছিল, যা ওখানে শান্তিরক্ষর হাতে যেহেতু ওরে মৃত্যু হয়েছে। সে অনেক ভালো ছেলে, আমাদের এলাকার সবাই আর কি ওর সুনাম আছে, কিন্তু গরিব ঘরের ছেলে, ওর বাবা নেই, ওর মাটা অসুস্থ, একটা মেয়ে আছে ছোট। আমি জানতে পেরেছি 12টার সময়, আমি 12টার সময় জানতে পেরেছি যে আমার ছোট ভাই মাসুদ রানা মৃত্যুবরণ করেছে। এখনো লাশ দেশে বগুড়ার ক্যান্টনমেন্ট থেকে ওরা বলছে যে 2-3 দিনের মধ্যেই আপনাদের হাতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আমরা আমরা আনার জন্য বিমান ভাড়া করেছি, এরকম কথা বলেছে আমাদের। ফজরের নামাজ শেষে সংবাদ পেলাম যে শান্তিরক্ষা মিশনে গিয়ে আমাদের ভাতিজা মাসুদ রানা সন্ত্রাসীদের হাতে মৃত্যুবরণ হয়েছে। তো শোনার পর আসলে বিশ্বাসযোগ্য না, তারপরেও তো বাস্তবটা স্বীকার করা লাগে। তো এখন দেখেন আস্তে আস্তে যখন আমরা নেটে ছবি দেখলাম, দেখার পরে আমরা কনফার্ম হইলাম যে আসলে ভাতিজা মারা গেছে নাই। তো তারপরে তার মাও সংবাদ পায়, তার মা যে বিছনাগত অসহায় মা বাপ আগেই মারা গিয়েছেন। তো ওটাই ছিল সংসারে বড় ছেলে, সেই সংসারে হাল ধরছিল, কিন্তু আজকে তার ওয়াইফ স্বামী হারা, একটা 8 বছরের কন্যা সন্তান। তো আমার তো দাবি থাকবে, আমি ব্যক্তিগতভাবে বলবো বা এলাকার তরফ থেকেও সবারই দাবি, করজোড় মিনতি সরকারের কাছে যে সরকারিভাবে আমাদের এই ভাস্তার পরিবারের উপর একটা সুদৃষ্টি দিবেন, অবশ্যই দিবেন, এটা বড়জোর আবেদন। এবং সরকারিভাবে যদি কোনো সহযোগিতা দেন তাহলে এই পরিবার হয়তো একটু জায়গায় দাঁড়াবে। সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ছিলেন এবং আজ থেকে 1 মাস 6-7 দিন আগে সে সুদানে শান্তিরক্ষা মিশনে যায়। হঠাৎ করে গত রাত 10:30টার সময় যে কোনোভাবে আরেক ভাতিজার কাছ থেকে সংবাদ পাইলাম যে মাসুদ রানা যে ক্যাম্পে ছিল সেই ক্যাম্পে ড্রোন হামলা হয়েছে এবং মাসুদ রানা মারা গেছে। তো এভাবে সংবাদ পাওয়ার পরে আমরা তো বিভিন্নভাবে হয়তো আরও যোগাযোগ করেছি, যোগাযোগ করার পরে আরও শিওর হয়েছি, অবাক শিওর হওয়ার পরে তারপরে আমরা আমাদের মতো যেভাবে যা করা লাগে সেটা করতেছি এবং আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখেছি। বগুড়া ক্যান্টনমেন্ট থেকে আমিও ফোন দিয়েছি এবং সেখান থেকে মরদেহ যেটা আমাকে জানানো হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে, সেটা 2-3 দিন সময় চাইছে। 2-3 দিনের মধ্যে হয়তো লাশটা আপনাদের কাছে পৌঁছায় দেবো এবং আমাদেরও সেটাই চাওয়া, অতি দ্রুত যেন লাশটা আমাদের কাছে পৌঁছায় দেয়। আমার ছেলের সঙ্গে কাল দুপুর 2:30টার সময় আমার মেয়ের বাড়ি ছিল, বেটা বলে 8-10 বার ফোন দিয়েছে, আমি জানিনি। পরে আমার ছোট মেয়ের বাসায় বাচ্চা হয়েছে, বাবু এসে মেয়ের বাসায় ছিল, মেয়ে ফোন ধরে বলছে মা টপকে আসে, বড় ভাই ফোন দিছে। আমি ঘরে এসে বেটি ফোন ধরে বসে গেলে, তোর ফোন ধরিস নি কেন? মা একটু ফোনে কথা কয় না। তো বেটি বলছে যে মা তো আনসান করে আপনার সঙ্গে কথা বলার জন্য, আপনি ফোন দেন না, তোমার কি করে কথা বলবে? বলছে তোরা ফোন দিতে পারিস নি? বলছে আপনি কোন অবস্থায় থাকেন, কি করে ফোন দিব? তো বলছে দেখে কতবার ফোন দিছি। পরে আমি আসি বলছে মা লাও ফোন কথা বলছি। তো বেটা বলছে মা তুমি ফোন ধরো না কেন? বলছে বাবা আমি জানি ফোন ধরবো কি করে। তো বলছে তুমি একটু ফোনও দাও না। আমার ফোনেতে কিন্তু ফোন যাবি, আমার ছোট ফোন। তো বলছে যাবে না, ঠিক আছে, তারপরে তো তুমি একটু বড় ফোনে দিন ফোন দেবে না। তো কখন দিন ফোন দিছি, তুমি ফোন ধরছো না। পরে আমার বেটা খাইছো তুমি? তো বলছে মা খাইছি আমি সকালবেলা, পুরে না সবজি রুটি না কি যেন খাইছি বললো। দুপুরকার খাওয়া? তো বলছে মা দুপুরকার খাওয়া এখন আর 10:30 বাজছে, এখানে 10:30 বাজছে, তো তুমি খাইছো? তুমি তো বাবা আমি দুপুরের খানা এখনো খাইনি। তো বাড়িতে যাতে হবে, বাড়িতে একটু যাচ্ছ না, বাড়ি ঘর ফেরাতে আইসো, এখানে থাকলে হবে? তো বলছে বাপ কাল যাবো আমি, না আমার লাতনি আসার জন্য কানছে, তো আমি লাতনির সাথে কাল সমাজ করে যাবো। তো করছে বাড়িতে যাইও, আমার আবার 3 ছেলে সেনাবাহিনী। তো ছোট বেটা বলে ফোন দিয়ে বলেছে যে তাই করিস, টিকিট কাটি দিস তো ভাবিরা বাড়িতে যাবি। তো বলছে আমি নারে টিকিট কাটা হয়েছে মাতে, আমি নারে আসবে মঙ্গলবাড়িতে। তা তুমি বাড়িতে গেলে পারে ওরে রাখো, ওরা বেড়ানোর লাগি কানছে মিয়া। তো আমি তোর নাই যে মিকলি বেড়াবো, ওর মায়ের ওখানে মঙ্গলবার দিন যায় যদি উঠে, তোর মায়ের ওখানে থাকবে, রনি আসবে, আমার ছোট ছেলে আসবে, ছোট ছেলে আসলে ওর ওকলি আসবে।